আপনি এতক্ষণ যেখানে বসেছিলেন ঠিক তার পেছনে ওই মহিলাটা দাঁড়িয়েছিল। কি ভয়ানক চেহারা! আমি স্টেশনেও দেখেছি, বিশ্বাস করুন। কিন্তু আমার মনে হয় না আর কেউ দেখতে পেয়েছে বলে। আরে এই যে মিত্তির মশাই, যে কি খবর, ভালো আছেন? আছি আছি, ভালোই আছি। কি খবর বলো? বিকেলবেলায় বৃষ্টিটা একটু ধরতে গাবতলায় এসে বসেছি। এই আন্তাবড়ি কথাবার্তা চলছে, হঠাৎ দেখি তার খাস লোক নরসিংহর সাথে বাইকে চেপে এই দিকেই আসছেন মিত্তির মশাই, মানে রূপনারায়ণ মিত্তির। দূর থেকেই ওই হাতের সোনার জল করা ঘড়িখানা আর আদ্যিকালের সোনার ফ্রেমের চশমাটা দেখেই চিনতে পেরেছি উনি আমাদের তালদিঘির বাসিন্দা না হলেও অতি সজ্জন ব্যক্তি এবং ইন্টারেস্টিং একজন ক্যারেক্টার বটে। এই অঞ্চলের এক সময়কার জমিদার বাড়ির বংশধর। মিত্তির মশাই বাইক থেকে নেমে এসে বসলেন, নরসিংহও বসল। তা হঠাৎ মিত্তির মশাই ভবানীগড়ের ভদ্রাসন ছেড়ে আজ এই পাড়াগায় পদার্পণ? আরে আরে, প্রজারা কেমন আছে দেখতে হবে না? তারপর বলেন, শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীর মন চাঙ্গা করতেই তো আসা। আজ আপনাকে কিন্তু একটা গল্প শোনাতে হবে, এই আর্জি নিয়েই কিন্তু এসেছি। এই সেরেছে। আপনি এত দূর তার জন্য ঠেঙিয়ে ঠেঙিয়ে এসেছেন? না, আর তাছাড়া কতদিন আপনাদের সাথে দেখা হয়নি, তাই ভাবলাম। ঠিক আছে, তবে রাজা মশাইয়ের হুকুম তো তামিল করতেই হবে। ঠিক ঠিক। আজ আর কর্মকার মশাইকে এক ফোঁটা তোষামত করতে হলো না। বোধহয় স্বয়ং জমিদার মশাইয়ের পৃষ্ঠপোষকতার পাত্র হয়ে বেশ মনে মনে টকবক করছেন। হাঁক পেরে খোশ মেজাজে হুকুম করলেন, ফটিক, নে চাটা বসা দেখি। আজ এই বৃষ্টির দিনে একটা খুব ভালো ঘটনা মনে পড়েছে, শুনুন তবে। সেবার গরমে হেডমাস্টারের কাছ থেকে প্রায় জোর করেই কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলাম। আসলে যতই বাজার থেকে কিনে খাই না কেন, নিজের বাড়ির গাছ পাকা আম কাঁঠালের স্বাদই যেন আলাদা। তার উপরে আছে মায়ের হাতের বানানো আমসত্ত্ব আর আমের আচার। এত জিনিসের লোভ কি আর সামলানো যায়? আমার আচারের বয়েম প্রায় ফুরিয়ে এসেছে, বাড়ি থেকে গিয়ে আবার আনতে হবে তো। আমি তখন যেখানে মাস্টারি করি সেই জায়গাটা নদিয়া জেলায়, আমাদের এই তালদিঘি থেকে অনেক দূরে। মাঝপথে তিনটে ট্রেন বদলাতে হয়। গ্রামটার নাম চিতলডাঙ্গা। শিয়ালদা থেকে ট্রেনটা যখন এই স্টেশনে এসে ঢুকলো তখন সন্ধে হয়। আসলে তখনকার দিনে ওই সব জায়গায় ছিল সিঙ্গেল লাইন। জাংশন থেকে ছাড়লে কখন যে পৌঁছবে তার কোনো ঠিক নেই। এখান থেকে মিটার গজে ট্রেন ধরে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার পথ পেরোলে তারপর আমার গন্তব্য চিতলডাঙ্গা। ফাঁকা এদো গায়ের স্টেশন। কে যে বুঝি বুদ্ধি করে এখান থেকে লাইন বদলানোর ভাতখানা ফেঁদেছিল কে জানে। আমি স্টেশনে বসে পরের ট্রেনের জন্য অপেক্ষা করছি। প্ল্যাটফর্মে জায়গায় জায়গায় ছোট ছোট গর্তগুলোতে জল জমা আর কাদা দেখে বোঝাই যাচ্ছে যে কিছুক্ষণ আগে এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ঠান্ডা একটা হাওয়া শরীর থেকে যেন দুপুরের সমস্ত ক্লান্তিকে ধুইয়ে দিয়ে যাচ্ছে। স্টেশনটা একেবারে সাদামাটা। সারাদিনে কয়েকটা মাত্র ট্রেন এখানে থামে। ট্রেন আসা বা যাওয়ার সময়টুকু ছাড়া খুব একটা মানুষের ভিড় দেখা যায় না। উল্টো দিকে প্ল্যাটফর্মটা একেবারে ফাঁকা। দুটো কুকুর শুধু একটা বিরাট কৃষ্ণচূড়া গাছের বেদির ওপরে শুয়ে বিশ্রাম নিচ্ছে, কিন্তু
এদিকের প্ল্যাটফর্মে একটা ঝরঝরে শেডের নিচে বেশ কিছু মানুষ জমা হয়েছে। এরা সবাই ওই মিটার গেজের ট্রেন ধরবে। বুঝলাম ট্রেন আসতে খুব বেশি দেরি নেই। সন্ধ্যের অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। প্ল্যাটফর্মের ল্যাম্পপোস্টে সামান্য কটা ক্ষীণ আলো একটা একটা করে জ্বলে উঠছে। আমি বসেছিলাম একটা সিমেন্টের বেঞ্চে। আমার পাশে বসেছিল একটি মেয়ে। বয়স খুব বেশি হলে ওই 19-20 হবে। হাতের ব্যাগ দেখে মনে হলো কলেজ পড়ুয়া। বেশ চিপচিপে, লম্বা, গ্রাম্য হলেও চোখে মুখে শিক্ষার ছাপ আছে। আমরা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমি এর মধ্যে একটা জিনিস বারবার লক্ষ্য করছিলাম, যে মেয়েটি অপর দিকের প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে মাঝে মাঝেই কিছু একটা দেখছে আর চমকে উঠছে। আর তার সমস্ত চোখ মুখ যেন ভয় কুঁকড়ে যাচ্ছে। প্রথমে আমি খুব একটা পাত্তা দিইনি, কারণ শুধুমাত্র অনুমানের ভিত্তিতে তো আর কাউকে কিছু বলা যায় না। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটি নিজেই মুখ খুলল। বলছি, শুনছেন? ওখানে ওখানে ওটা কে দাঁড়িয়ে আছে বলুন তো? কি কি বিভৎস চেহারা! অনেকক্ষণ ধরে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটার কথা শুনে ওপারের প্রায় অন্ধকার প্ল্যাটফর্মটা একবার ভালো করে দেখে নিয়ে বললাম, কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। প্ল্যাটফর্ম তো ফাঁকা। এই সন্ধেবেলা আলো আঁধারিতে আপনি নিশ্চয়ই কিছু ভুল দেখেছেন। না না, কোনো ভুল হয়নি, আমার বিশ্বাস করুন। বারবার কি কেউ ভুল দেখতে পারে? আমি স্পষ্ট দেখেছি একজন মহিলা দাঁড়িয়ে ছিল ওখানে। সাধারণ মানুষের চেহারা নয়, সাধারণ মানুষের চেহারা নয় ওটা। মাথার চুলগুলো রুক্ষ, এলোমেলো, চোখ মণিবিহীন, সাদা, মুখে বিচ্ছিরি একটা হাসি, খোলা মুখ দিয়ে অনবরত তরল ঝরছে, গায়ে একটা নোংরা ছেঁড়া কাপড়। মানে আপনি কি সত্যিই দেখতে পাচ্ছেন না? আমি দেখলাম মেয়েটি সত্যি খুব ভয় পেয়েছে। আমি ঠিক কি বলে যে সান্ত্বনা দেব কিছুই বুঝতে পারছিলাম না। আরো একবার চোখ বুলালাম প্ল্যাটফর্মটাতে। ঠিক প্রচন্ড জোরে একটা বাজ পড়লো কোথাও কাছে। সর্বনাশ! এখন যদি বৃষ্টি নামে তাহলে তো মুশকিল। এইসব জায়গায় আবার পরিস্থিতি একটু এদিক ওদিক হয়ে গেলেই ট্রেন বাতিল হয়ে যায়। আকাশে মেঘের গড়গড়ানির সাথে এইসব নানান দুশ্চিন্তা মাথায় ভিড় করে আসছে। এমন সময় দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। ইতিমধ্যে 1-2 ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। দেখতে দেখতে ট্রেনটা ঢুকলো প্ল্যাটফর্মে। সামনের প্ল্যাটফর্মটা ঢাকা পড়ে গেল। আমি আর আমার মতো অনেকেই হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, আজ আর তেমন কোনো বিপর্যয় পড়তে হচ্ছে না। তাহলে যাত্রীরা সকলেই ব্যস্ত হয়ে উঠল। আমিও ঝটপট উঠে জানলার ধারে একটা জায়গা দখল করে বসলাম। দেখলাম ওই মেয়েটাও একই কম্পার্টমেন্টে উঠেছে। সে বসলো একটু দূরে, ওপাশের জানলার দিকে। ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। দুদিকে অন্ধকারে ঢাকা পৃথিবীর বুক জুড়ে অঝরে নেমে আসছে বৃষ্টি। কোথাও দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, আবার কোথাও অন্ধকারে দস্যু দলের মতো কালো কালো গাছের জঙ্গল। কামরার হলুদ বাল্বের আলোটা বাইরে কিছুটা জায়গায় ছড়িয়ে পড়েছে। মাঝে মাঝে তার আবছায়া আবর্তের মধ্য দিয়ে ঢেকে যাচ্ছে এক একটা রেলের খুঁটি। এইসবের মাঝে বিদ্যুতের ঝলকে চারদিক আলোয় ভরে উঠে আবার নিভে যাচ্ছে। বাইরে বৃষ্টির তীব্রতা দেখতে দেখতে বেড়েই চলেছে। আমরা সব যাত্রীরা জানলার পাল্লাগুলো নামিয়ে দিলাম। যাত্রীর সংখ্যা এতই কম যে সম্পূর্ণ কম্পার্টমেন্ট জুড়ে যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসেছে। আমাদের সাথে সেখানে একজন ঝালমুড়িওয়ালাও উঠেছিল।
আমি তার থেকে এক ঠোঙা নিয়ে এদিকে আমার একমাত্র ভয় আড়ষ্ট সহযাত্রী তখনও কেমন যেন ভয় কেঁপে কেঁপে উঠছে। খোলা জানলাটা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে কম্পার্টমেন্টের ভিতরে। ঠিক ভয় পাওয়ার মতো কোনো কারণ না থাকলেও আমার সমস্ত শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। মেয়েটা সেই স্টেশন থেকে বারবার একই কথা বলে আসছে। কোনো মানুষের তো আর বারবার চোখের ভুল হতে পারে না। আমি আমার জায়গা থেকে উঠে তার একটু কাছে এসে বসলাম। দেখে মনে হলো মেয়েটাও যেন একটু সাহস পেল। বিপদের মুখে পড়লে যে কোনো মানুষের সঙ্গই আমাদের উত্তেজনার খানিক উপশম ঘটিয়ে থাকে। আমি অস্বস্তিটা কাটাতেই খানিক আলাপ জমানোর চেষ্টা করলাম। আপনি বুঝি পড়াশোনা করেন? কোথায় যাবেন? হ্যাঁ, কলেজে পড়ি আমি। আসলে প্রতিদিন এই সময়ের মধ্যে বাড়ি পৌঁছে যাই, কিন্তু আজকে নৈহাটি থেকে ট্রেনটা এত দেরিতে ছাড়লো, আগের ট্রেনটা পেলামই না। আমি নামবো চিতলডাঙায়। আমি ওই স্টেশনে নামব। ওখানকার নারায়ণ সান্যাল হাই স্কুলে আমি পড়াই। ওই 1.5 বছর হলো এসছি আমি এখানে। হ্যাঁ হ্যাঁ, ও স্কুল তো অনেক পুরনো। আমার বাবা কাকারাও পড়তো। তখন অবশ্য প্রাইমারি ছিল, কিন্তু ওটা লাইনের ওপারে আর আমাদের বাড়ি লাইনের এপারে। আপনাদের স্কুলের একজন শিক্ষক আমাদের পাড়ায় থাকেন, হরিপদ সান্যাল, ভূগোল পড়ান। এতক্ষণে ট্রেনটা আবার ছুটতে শুরু করেছে দেখে দুজনেই আরো খানিকটা হাঁপ ছেড়ে বাঁচলাম। আরো খানিকটা স্বাভাবিক হয়ে সে বলল, আপনি এতক্ষণ যেখানে বসেছিলেন ঠিক তার পেছনে ওই মহিলাটা দাঁড়িয়েছিল। কি ভয়ানক চেহারা! আমি স্টেশনেও দেখেছি, বিশ্বাস করুন। কিন্তু আমার মনে হয় না আর কেউ দেখতে পেয়েছে বলে। অমন চেহারা দেখলেই সবার মুখে ভয় ফুটে উঠত। আচ্ছা, আমি আজ বাড়ি ফিরতে পারবো তো? কিছু হবে না তো আমার? আরে বাবা, ওই সব নিয়ে চিন্তা করবেন না। ও কি দেখতে কি দেখেছেন, ছাড়ুন, ওইসব কথা বাদ দিন। ভয় যে আমারও করছিল না এই কথা বললে মিথ্যে বলা হবে। এমন অদ্ভুত কাণ্ড হলে কার না ভয় করবে? হ্যাঁ, মানছি আমি কিছুই দেখিনি, কিন্তু আমার পাশে বসে মানুষটা যা বলছে, যেভাবে বলছে, তাতে যে ব্যাপারটা অন্তত তার কাছে সত্যি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎ কম্পার্টমেন্টের আলোটা একবার দপ করে নিবেই আবার জ্বলে উঠল। চিতলডাঙার আগে ট্রেন আর কোথাও থামবে না, তাই আর কোনো মানুষ ওঠার সম্ভাবনা নেই। এই সময় আরো 2-1টা প্যাসেঞ্জার থাকলে ভালো হতো, আরও একটু মনের জোর পেতাম। মেয়েটা এবারে তোতলাতে তোতলাতে আমায় প্রশ্ন করলো, চিতলডাঙা এখনো কত দূর? খুব বেশি নয়, আর 10 মিনিট মতো। আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে মিথ্যা বলছি, বা হয়তো ভাবছেন আমার মাথার কোনো সমস্যা আছে। আরে না না, কোনো সমস্যা নেই। কিন্তু বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না। বেশ কয়েকদিন ধরে স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথে আমার কেমন যেন একটা ভয় 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 করে। মনে হয় কেউ আমাকে লক্ষ্য করছে। আপনি এইসব কথা বাড়িতে জানিয়েছেন? বলেছি, কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। বলে বলে সবই নাকি আমার মনের ভুল। কথাগুলো বলার সময় মেয়েটার মুখটা বড় অসহায় লাগছিল। সত্যি কাউকে তো আর ইচ্ছে করে ভয় পায় না কেউ। যাই হোক, কথায় কথায় বাকি পথটা পেরিয়ে গেল। একেবারে ছোট্ট স্টেশন চিতলডাঙা। কয়েকটা সিমেন্টের বেঞ্চ, আর হাতে গুনে 2-3টে ল্যাম্পপোস্ট, একটা ছোট্ট শেড, আর একটু দূরে একটা চায়ের দোকান আর একটা টিকিট ঘর। নেহাত কয়েকদিন হলো যাতায়াত করতে করতে অভ্যাস হয়ে গেছে। নতুন লোক হলে ভারী অসুবিধা।
ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতেই উঠে দাঁড়ালাম, সাথে ওই মেয়েটাও। তাও ভালো, দুজনের কাছেই ছাতা রয়েছে। ভাবলাম একলা মেয়ে মানুষ, রাত হয়েছে, তার ওপর আবার ভয় পেয়েছে। তাছাড়া আবহাওয়াও একদম ভালো না, বৃষ্টি পড়েই চলেছে। আকাশে মেঘের গর্জন এখনো লেগেই আছে। কোন দিকে যাবে একবার জিজ্ঞেস করে দেখাটা দরকার, প্রয়োজন পড়লে খানিকটা এগিয়ে দেওয়া যাবে। ট্রেনটা থেমেছে, এইসব ভাবতে ভাবতে সবেমাত্র ছাতাটা খুলে দুজনেই প্ল্যাটফর্মে পা রেখেছে কি রাখেনি, অমনি ট্রেনটা যেদিক থেকে ঢুকলো সেই দিকে তাকিয়ে মেয়েটা হঠাৎ আঁতকে উঠল। আমি তার দৃষ্টি অনুসরণ করে দেখি, কই কিছুই নেই। মৃদু ছড়িয়ে পড়া হলুদ আলোয় বৃষ্টি ভেজা প্ল্যাটফর্ম, আর এই ট্রেন থেকেই আর যে 3-4টে লোক নেমেছে তাদের ছাড়া তেমন কিছুই নেই। এদিকে মেয়েটার চোখে মুখে যেন সাক্ষাৎ মৃত্যু ভয় ফুটে উঠেছে। সে একইভাবে লম্বা প্ল্যাটফর্মটার দিকে তাকিয়ে 1 পা 2 পা করে পেছোতে শুরু করেছে। মুখে কোনো কথা বলছে না, হয়তো বলতে পারছে না। আতঙ্ক ব্যাপারটা ছোঁয়াছে, অস্বস্তিটা আমারও বেড়েছে। আরে কি হলো? এমন করছেন কেন? ওই ওই দেখুন, ওই দেখুন, লাইট পোস্টের নিচে দেখুন কে দাঁড়িয়ে আছে। সেই মহিলা, দেখতে পাচ্ছেন না? আমাকে ডাকছে, হাতছানি দিয়ে খালি ডাকছে, হাসছে আমার দিকে তাকিয়ে, মুখ থেকে অনর্গল লালা বেরিয়ে আসছে। না না, আমি যাব না, আমি কিছুতেই যাব না ওদিকে, কিছুতেই না, কিছুতেই না। কই কিছুই তো নেই। আপনার না, ভয়টা না, 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 আরে না, না, আরে না। এই যে কথা শেষ হতেই মেয়েটি উল্টো দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। আমি বিস্ময়ে হতবাক হয়ে চেঁচিয়ে উঠলাম, আরে কোথায় যাচ্ছেন ওদিকে? আরে দাঁড়ান, ওইভাবে দৌড়বেন না। আমার কোনো চিৎকারই মেয়েটার কানে পৌঁছলো না। চোখের পলকে ছুটতে ছুটতে সে যেন অন্ধকারে মিলিয়ে গেল। আমি তার চলে যাওয়া পথের দিকে হতবম্বের মতো তাকিয়ে রইলাম। এত ঘটনা বলতে যতটা সময় লাগলো, ঘটতে লেগেছিল তার অর্ধেকেরও কম। হুঁশ ফিরল ট্রেনের শব্দে। ট্রেনটা হুইসেল বাজিয়ে স্টেশন ছাড়ল। স্টেশনের চায়ের দোকানটা তখনও খোলা। এমন সব অদ্ভুত ঘটনার মধ্যে মাথাটা প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। ভাবলাম ছুটে গিয়ে লাভ নেই, তার চেয়ে 1 কাপ চা খেয়ে তারপর রওনা দেব। এমন সময় কিছুটা দূর প্ল্যাটফর্মের মাথার দিকটা থেকে কিছু মানুষের চিৎকার শোনা গেল। শুনে মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটেছে। দোকানদার বেরিয়ে এলো ভেতর থেকে, আমাকে বলল, ও দাদা একটু দাঁড়ান, মনে হয় কেউ কাটা পড়েছে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। কাজেই আমিও ছুটলাম দোকানদারের পিছন পিছন। দেখলাম প্ল্যাটফর্মের মাথার দিকে লাইনের ওপর 4-5 জন জটলা পাকিয়ে কিছু একটা দেখছে। আমি ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলাম। বুকের ভিতর কিছুক্ষণ আগে জেগে ওঠা ভয়টা যেন বাস্তবে পরিণত হলো। ভিড়ের মধ্যেই একজনের টর্চের আলোয় দেখলাম লাইনের ওপর পড়ে আছে মেয়েটার রক্তাক্ত কাটা পড়া শরীরটা। তার মুখে একটা বিস্ফারিত চাউনি, যেন মৃত্যুর আগের মুহূর্তে কোনো ধাতব ইঞ্জিন নয়, সামনে এসে দাঁড়িয়েছিল এক মূর্তিমান বিভীষিকা। বৃষ্টির জলে রক্ত ধুয়ে চারদিকটা লাল হয়ে যাচ্ছে, যেন মনে হলো তার শরীরটা এখনো অল্প অল্প কাঁপছে, কিন্তু এমন অবস্থা যে বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। শেষ রক্ষা আর হলো না। একটা ফুটফুটে তাজা প্রাণ চলে গেল আমার চোখের সামনে।
আমিও কিছুই করতে পারলাম না। বেশ কয়েকদিন হলো এখানে মাস্টারি করছি, কাজেই অনেক মানুষই আমাকে চেনে। ঘটনাস্থলে চাওয়ালা আর বাকি কয়েকজনকে দাঁড় করিয়ে চিবোতে লাগলাম। সেই কোন সকালে মায়ের হাতের কলাইয়ের ডাল আর আলু পোস্ত দিয়ে ভাত খেয়ে বেরিয়েছি। খিদে যেন পেটের ভিতরে ইঁদুরের দল ডন বৈঠক দিচ্ছে। বৃষ্টির জন্য আবহাওয়া ঠান্ডা, ফলে অনেকেই ঝিমোচ্ছে। যারা জেগে আছে তারা সব নিজেদের মধ্যে গল্প করছে। হঠাৎ আমার পিছনের সিট থেকে একজনের গলার স্বর ভেসে এলো। আরে স্যার বলে মনে হচ্ছে না। কোথায় গেছিলেন? ভাই, আপনাকে কয়েকদিন গ্রামে দেখিনি। আমি পিছন ফিরে ঘাড় ঘুরিয়ে দেখলাম বাজারের কাপড়ের দোকানের শঙ্করবাবু। মাঝে মধ্যেই উনি দোকানের মাল আনতে নানান জায়গায় হাটে বাজারে ঘুরে বেড়ান। আজও হয়তো গিয়েছিলেন। আমি বললাম, এই কয়েকদিনের জন্য বাড়ি গেছিলাম, পরপর দুটো ট্রেন মিস করে এটা পেলাম। ভদ্রলোক নিজের জায়গা ছেড়ে উঠে আমার সামনে এসে বসলেন। কথায় কথায় জানতে পারলাম উনি আর চিতলডাঙ্গা যাবেন না, পরের স্টেশনেই তিনি নামবেন। ওখানে নাকি ওনার শ্বশুর বাড়ি। আগামীকাল জামাই ষষ্ঠী সেরে একেবারে বউ বাচ্চা নিয়ে পরশু দিন ফিরবেন। একটা একটা করে স্টেশন আসছে আর যাত্রীরা সব একে একে নামতে নামতে বগি ফাঁকা হয়ে যাচ্ছে। মেয়েটি একটু দূরে জানলার দুটো সিট বাদ দিয়ে আমার মুখোমুখি বসে আছে। দু একটা লোক ছাড়া আর তেমন কোনো যাত্রী নেই। জানলার বাইরে আর এক নাগারে কতক্ষণ তাকিয়ে থাকা যায়। হাতের মুড়িটাও প্রায় শেষ। এদিকে শঙ্করবাবুও নেমে গেছেন। কাজেই মাথায় চিন্তা ভাবনার ঘাটতিটা মেটাতেই বোধহয় সন্ধেবেলা স্টেশনের কথাটা মনে পড়ল। মেয়েটা কাকে দেখে ওরকম ভয় পাচ্ছিল? কই, আমি তো কাউকে দেখলাম না। মেয়েটির কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? সে কি সত্যি কাউকে দেখেছিল? তবে আমি দেখতে পেলাম না কেন? এই সব নানান কথা ভাবছি আর মেয়েটার দিকে মাঝে মাঝে তাকাচ্ছি। ভাবতে ভাবতে কখন যে দু চোখের পাতা লেগে গেছে সেটা বুঝতে পারিনি। ক্লান্ত শরীর, তার উপর জানলার ধারে বসাতে ঠান্ডা হাওয়া পুরো মাত্রায় এসে ধাক্কা মারছে। কতক্ষণ ঘুমিয়েছিলাম তা বলতে পারবো না। ঘুম ভাঙলো একটা ঝাঁকুনিতে। দেখলাম ট্রেনটা একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। উঁকি মেরে দেখলাম স্টেশনের নাম বাতাসপুর। বুঝলাম আমার নামতে এখনো বেশ খানিকটা দেরি আছে। হঠাৎ কেমন একটা শব্দে আমি কম্পার্টমেন্টের ভিতরে তাকালাম। কখন যে সবাই যে যার জায়গায় নেমে গেছে তা টের পাইনি। আমি ছাড়া শুধু রয়েছে সেই মেয়েটি। হঠাৎ দেখি মেয়েটি কেমন যেন করছে। ভয়ানক কোনো কিছু হঠাৎ চোখের সামনে এসে পড়লে মানুষ যেমন করে ঠিক সেই রকম। দু চোখ দিয়ে যেন ভয় ঠিকরে পড়ছে। মুখটা প্রায় কাঁদো কাঁদো। তার নজর স্থির হয়ে আছে ঠিক আমার দিকে। না, ভুল বললাম, আমাকে পেরিয়ে ঠিক পিছনের দিকে। আমি যে তাকে এতক্ষণ লক্ষ্য করছি সেটা সে যেন বুঝতেই পারেনি। আপনার পেছনে দেখুন, সরে আসুন ওখান থেকে। এমন কথা শুনলে কার না পিলে চমকে উঠবে বলুন। আমিও চমকে একবার পিছনে তাকালাম, কিন্তু না, কোথায় কে? কাউকেই নজরে পড়ল না আমার। আমি বললাম, কার কথা বলছেন বলুন তো? কই, কোথাও তো কেউ নেই। কি কি বলছেন আপনি? তখন থেকে বলুন তো, কিছুই কি দেখতে পাচ্ছেন না? স্টেশনের ওই মহিলাটা ঠিক আপনার পেছনেই দাঁড়িয়ে আছে, এক দৃষ্টি তাকিয়ে আছে আমার দিকে। আমি আরো একবার পিছনে ঘুরে তাকালাম। না, এবারও কেউ নেই। গতি কমতে কমতে ট্রেনটা হঠাৎ থেমে গেল।
বাইরের বৃষ্টিটা তখনও মুষলধারে পড়ছে। কোন স্টেশন সেটা দেখার জন্য আমি জানলার পাল্লাটা তুললাম। দেখলাম কোনো স্টেশন নয়, ট্রেনটা একটা নির্জন অন্ধকার প্রান্তরে এসে দাঁড়িয়ে আছে। যতদূর মনে হয় পরের স্টেশনে ঢোকার সিগন্যাল পাইনি খেয়ে আমি এবং এখানকারই একটা মুখ চেনা ছেলে ছুটলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। এই মাত্র কয়েকজন হাতে গোনার মধ্যেও খবর যে এত তাড়াতাড়ি কি করে পৌঁছয় কে জানে। স্টেশন মাস্টার ইতিমধ্যেই খবরটা পেয়ে এদিকেই আসছেন। স্টেশন মাস্টার ভদ্রলোক মেয়েটিকে চিনতেন। তিনি একজনকে দিয়ে মেয়েটির বাড়িতে খবর পাঠানোর ব্যবস্থা করলেন। কিছুক্ষণের মধ্যেই অনেক মানুষের সঙ্গে তার বাড়ির লোক এসে উপস্থিত হলো। আমি আর আগ বাড়িয়ে তাদের কিছু বললাম না। যে যাওয়ার সে তো চলেই গেছে। অযথাই ওসব কথা বলে জটিলতা তৈরি করার কোনো প্রয়োজন নেই। গ্রামের দিক, ঝড়ের রাত। যখন পুলিশ এসে পৌঁছালো তখন ঘন্টা দুয়েক পেরিয়ে গেছে। মেয়েটি আমার কেউ নয়, তার সাথে পূর্ব পরিচিতিও নেই, কেবল এই কয়েক মুহূর্তের পরিচয়। হয়তো তার জীবনের শেষ লগ্নে এসে আমার সাথে অকস্মাৎ দেখা হয়ে যাওয়াটা নেহাতই আমাদের দুজনেরই ভাগ্যের এক নিষ্ঠুর সমাপতন। আমি চাইলেই এতক্ষণে স্টেশন থেকে বেরিয়ে আসতে পারতাম, কিন্তু তার ওই করুণ অসহায় মুখটা মনে পড়ে গেল বারবার। তার শেষ সময় স্বার্থপরের মতো আমিও পালিয়ে আসব? না না না, সেটা করা যায় না। পুলিশ তার দেহাবশেষ নিয়ে চলে যাওয়ার পর আস্তে আস্তে স্টেশন চত্বর আবার খালি হয়ে গেল। আমি আমার হাত ঘড়িতে সময় দেখলাম, রাত 12:10। কখন যে এতগুলো ঘন্টা পেরিয়ে গেছে সেটা বুঝতেই পারিনি। স্টেশন থেকে আমার বাড়ি বেশ খানিকটা পথ। এমনিতে হলে তাও একটা দুটো ভ্যান বা রিক্সা পাওয়া যেত, কিন্তু এখন সেসব নেহাতি দুর্লভ। বৃষ্টিটা সেই তখন থেকে অনবরত ঝরেই চলেছে। কেন জানি না, দেখবে, যদিও এটা আমার একটা আজগুবি ধারণাই বলতে পারো, দেখবে কেউ মারা গেলে বৃষ্টি খুব হয় বা বৃষ্টি থামতে চায় না। নেহাতি কাকতালীয় ব্যাপার, তবে কেন জানি না একটা অদ্ভুত মিল খুঁজে পাই দুটো ঘটনার মধ্যে। স্টেশন থেকে বেরিয়ে যেই কাঁচা রাস্তাতে পা দিয়েছি অমনি কানে তালা লাগিয়ে কাছেই কোথাও একটা বাজ পড়ল। আমি একবার মনে মনে ঈশ্বরকে স্মরণ করে হাঁটা লাগালাম। এই জনমানবহীন দুর্যোগের রাতে তিনি একমাত্র সহায়। ব্যাগ থেকে ছাতাটা বের করে সেটাকে মাথার ওপর মেলে ধরে আমি হাঁটতে শুরু করলাম। বর্ষায় গ্রামের রাস্তাঘাটের অবস্থা এমন হয় যে চাইলেও জোরে পা চালানো যায় না। স্টেশন থেকে একটু গেলেই একটা ছোট সাঁকো পড়ে, সেটা পেরোলেই গ্রামের রাস্তা শুরু। বাঁশের সাঁকো, তার ওপর ঝিরিঝিরি আবার বৃষ্টি। খুব সাবধানে পার হচ্ছি সেটা। হঠাৎ আমার কেন জানি না মনে হলো আমি ছাড়াও সাঁকোটাতে আরও একজন আছে। মনে একটু জোর পেলাম, ভাবলাম আমার মতো আরও কেউ হয়তো স্টেশন থেকে বাড়ি ফিরছে, বাকি পথটা তার সাথেই যাওয়া যাবে। কিন্তু সাঁকো পেরিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখলাম, ওমা, কেউ নেই কোথাও। ফেলে আসার রাস্তাটা যেন চাপ চাপ অন্ধকারে ঢাকা। প্রথমে ভাবলাম হয়তো আমার মনের ভুল। আমি আবার হাঁটতে শুরু করলাম। সাঁকো পেরিয়ে এসে পড়লাম চিতলের মাঠের পথে। রাস্তার একধারে বিস্তীর্ণ মাঠ, অন্যদিকে বাঁশ বাগান। ল্যাম্পপোস্টের আলোয় বৃষ্টির ফোঁটাগুলো যেন ঠিক রাশি রাশি উড়ন্ত জোনাকির মতো ঠেকছে। চারিদিকে সোঁদা মাটির গন্ধ।
মাঝে মাঝে কাদায় এমনভাবে পা আটকে যাচ্ছে যে সেটাকে জোর করে টেনে তুলতে হচ্ছে। তার উপর সারাদিনের ধকলে শরীর প্রচণ্ড ক্লান্ত। কতক্ষণে বাড়ি গিয়ে বিছানায় গা এলাবো তাই ভাবছি তখন। বাঁশবাগানটা পার করলেই গ্রামের শ্মশানটা। এর আগে রাতে বহুবার আসা যাওয়া করেছি এই রাস্তায়, কিন্তু আজ কেন জানি না একটু ভয় ভয় করছে। বারবার ওই মেয়েটির মুখে শোনা সেই বীভৎস চেহারাটার কথা মনে পড়ছে। শ্মশানের রাস্তাটাতে পা রাখতেই দূরে একদল শেয়াল ডেকে উঠল। নিজেদের এলাকায় এত রাতে হয়তো অযাচিত কাউকে ওরা পছন্দ করে না। আমি একবার থামলাম। কোনো এক অজানা কারণেই আমার সমস্ত শরীর কেমন যেন ভারী হয়ে আসছে। কোথা থেকে একটা কালো বিড়াল রাস্তাটার একদিক থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালো। বিচ্ছিরিভাবে বেশ কয়েকবার ডেকে আবার শ্মশানের দিকে চলে গেল। আসার পথে আজ যে ভয়ানক অভিজ্ঞতা আমার হয়েছে তাতেই হয়তো মনটা বেশ দুর্বল হয়ে পড়েছে। তবে সাহস ছিল আমার বাবার। আমরা কোনো ভাই বোনেরাই বাবার সেই গুণ পাইনি। হঠাৎ বাবার কথা মনে পড়ল। আমার বাবা বলতেন সংসারের সবচেয়ে পবিত্র জায়গা হলো শ্মশান। মানুষের আত্মা এখানে পরমাত্মার সাথে মিলিত হয়। মনে যেন জোর পেলাম। সেই রাতের অভিজ্ঞতার কথা এ জন্মে শুধু নয়, আগামী বেশ কয়েক জন্মেও হয়তো ভুলব না। আমি ছাতাটা মাথায় দিয়ে হেঁটে চলেছি। ঠিক শ্মশানটা পেরিয়ে একটা বাঁক ঘুরতেই আমার দিকে বেশ কয়েক হাত সামনে দেখলাম কেউ একটা হেঁটে যাচ্ছে। ল্যাম্পপোস্টের আলোয় চেহারাটা মাঝে মাঝে স্পষ্ট হয়ে উঠছে, আবার আলোর গণ্ডি পেরিয়ে যেতেই সেটা অন্ধকারে গা ঢাকা দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার চোখের ভুল, কিন্তু না, চোখের ভুল মোটেই নয়। যতবার ল্যাম্পপোস্টের আলোর তলায় সে এসে পড়ছে ততবারই যেন তার অবয়ব স্পষ্ট হয়ে উঠছে। ততক্ষণে আমি এতটুকু বুঝতে পেরেছি যে সামনে যে হাঁটছে সে একজন মহিলা, বেশ লম্বা, ছিপছিপে চেহারা। মনে মনে ভাবলাম, এই রাত দুপুরে এই ঝড় বাদলের মধ্যে একজন মহিলা একা একা কোথায় যাচ্ছে? শহরের দিকে হলে তাও নয় মানা যেত, কিন্তু গ্রামে তো এমনটা হওয়ার কথা নয়। তবে কি এও কোনো বিপদে পড়েছে? আমি কিন্তু থামলাম না, তার পিছন পিছন চলতে লাগলাম। এই যে শুনছেন, এত রাতে আপনি একা কোথায় যাচ্ছেন? আপনার সাথে আর কেউ আছে? এই যে। কোনো লাভ হলো না। আমার সমস্ত হাঁক ডাক বিফলে গেল। সেই মহিলা একইভাবে হেঁটে চলেছে। আমিও তার সাথে তালে তাল মিলিয়ে এগোচ্ছি। হঠাৎ একটা ল্যাম্পপোস্টের নিচে শেষে দাঁড়িয়ে পড়ল। রাস্তার একধারে বিশাল ধান ক্ষেত আর অন্যদিকে ঝোপঝাড়ে ভরা জঙ্গল। সাথে সাথে আমিও থামলাম। প্রথমে ভাবলাম সে হয়তো আমার উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকাচ্ছে, কিন্তু আমার দিকে ঘুরে দাঁড়াতেই সে ভুল ভেঙে গেল। দেখলাম এতক্ষণ আমি যাকে সাধারণ এক গ্রাম্য মহিলা ভেবে ভুল করছি, সেটা তো সন্ধেবেলা লাইনে কাঁটা পড়া সেই মেয়েটা। কিন্তু কিন্তু আগের চেহারার সাথে এখনকার চেহারার কোনো মিল নেই। যে চোখে একসময় প্রচন্ড ভয় দেখেছিলাম, এখন সেই সাদা মণিবিহীন চোখ দুটো কি কি ভয়ানক রকমের হিংস্র। পরনের শাড়িটাও হুবহু এক কান ছেঁড়া, খোলা মুখ দিয়ে অনবরত জোরে পড়ছে লালারস। ঠিক ঠিক এইরকমই একটা চেহারার বর্ণনা ওই
ওই মেয়েটাই আমাকে দিয়েছিল। এখন বুঝতে পারছি যে তার বর্ণনা কতটা নির্ভুল ছিল। কিন্তু কিন্তু সেই যেন এখন তার বর্ণিত সেই বিভৎস মূর্তির রূপ ধারণ করেছে। একটা একটা বিভৎস পৈশাচিক হাসিতে মেয়েটির চেহারা যেন আরো আরো অনেক ভয়ানক হয়ে উঠেছে। হাত নেড়ে সে ক্রমশ আমাকে নিজের দিকে ডাকছে। শারীরিক অভিব্যক্তির এতটুকু পরিবর্তন নেই, একইভাবে সে ডেকে চলেছে আমায়। আমার মন বলছে এই মুহূর্তে এখান থেকে না পালাতে পারলে হয়তো আর প্রাণে বাঁচবো না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছি ছুটে পালাতে, কিন্তু ভয় আতঙ্কে আমার শরীর যেন পাথর হয়ে গেছে। আমি হাজার চেষ্টা করেও নিজেকে এক চুলও নাড়াতে পারছি না। কিছু একটা যেন আমার গলার কাছে দলা পাকিয়ে উঠেছে। শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। মেয়েটি কিন্তু একইভাবে দাঁড়িয়ে আছে সেখানে। অঙ্গভঙ্গির এতটুকু পরিবর্তন নেই। আরো বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর সেই মূর্তিমান বিভীষিকা রাস্তা থেকে নেমে পাশে ঝোপের আড়ালে যেন অন্ধকারে মিলিয়ে গেল। আশ্চর্য, যেমন অকস্মাৎ তার উদয় তেমনি অকস্মাৎ তার বিদায়। সেই মূর্তি ঝোপের অন্ধকারে আড়াল হয়ে যাওয়ার সাথে সাথেই আশেপাশের পরিবেশ আবার কেমন যেন স্বাভাবিক হয়ে গেল। আমিও যেন শরীরের বল ফিরে পেলাম। মনে সাহস জুগিয়ে এক পা দুপা করে এগোতে লাগলাম। বারবার মনে হচ্ছিল আবার হয়তো সে এসে দাঁড়াবে আমার সামনে, কিন্তু সে রাতে আর কোনো বিপদ আমার হয়নি। বাকি পথটা নির্বিঘ্নেই পার করে বাড়ি ফিরেছিলাম। পরের দিন আর স্কুলে যাওয়া হয়নি আমার। প্রচণ্ড জ্বরে বেহুশ হয়ে পড়েছিলাম দুদিন। সত্যি কথা বলতে কি, মেয়েটার মুখটা আজও আমার স্পষ্ট মনে আছে। তার দুই রূপই আমি আজও ভুলিনি। মেয়েটা বাঁচতে চেয়েছিল। আসলে ভগবান কখন আমাদের জীবনের কোন পাঠ পড়াবেন সেটা কেউ বলতে পারে না। তার সৃষ্টির রহস্য একমাত্র তিনি নিজেই জানেন। এমন গল্প শুনে আমাদের কারুর মুখেই আর কোনো কথা ফুটল না। কিন্তু একটা প্রশ্নের উত্তর যে আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ না থাকতে পেরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, কিন্তু সে আপনাকে অমন করে ছেড়ে দিল কেন? কর্মকার মশাই কাঁধ ঝাঁকিয়ে বললেন, কি বলবো মাস্টার, সে প্রশ্নের উত্তর আমি আজও পাইনি, আর সত্যি বলতে খুঁজেও দেখিনি। প্রাণ নিয়ে যে আমি বেঁচে ফিরেছিলাম এই ঢের। কনকনাথ কর্মকারের কথাগুলো শুনতে শুনতেই লক্ষ্য করছিলাম যে মিত্তির মশাইয়ের মুখে কেমন যেন একটা অন্ধকার ঘনিয়ে আসছে। এইবারে তিনি যখন কথা বললেন বুঝতে পারলাম কেন। কারণ যে মানুষ চলা থামিয়ে দিয়েছে তাকে সে ধরতে পারে না। মানে? আপনি যার পাল্লায় পড়েছিলেন সে এক বিশেষ ধরনের প্রেতাত্মা। এদের জীবিত জগতের প্রতি চরম আক্রোশ। কোনো নারী যখন অমাবস্যার রাতে অপঘাতে মারা যায়, মানে এমন কোনো বিশ্রী দুর্ঘটনায় মারা যায় যাতে তার কোনো রকমের অঙ্গহানি হচ্ছে, তখন মাঝে মাঝে তাদের আত্মা ঘটনার অভিঘাতে
ক্ষেপে উঠে এই রকম রূপ ধারণ করতে পারে। এরা অকালে নিজেদের এই পরিণতি মেনে নিতে পারে না, তাই ক্ষুব্ধ হয়ে ওঠে, আর সেই ক্ষোভ বার করে জলজ্যান্ত মানুষের ওপর। কিন্তু তার ক্ষমতার কিছু সীমাবদ্ধতা রয়েছে বলতে পারো। সে মুখে কোনো শব্দ করতে পারে না। সব সময় তার মুখে লেগে থাকে একটা কান চেরা হাসি। সে কেবল হাতছানি দিয়ে ডাকতে পারে, তবে এর সামনে পড়লে ভয় পেয়ে যেই পালাতে গেছো অমনি বিপদ। তোমার মৃত্যু অবধারিত। এক জায়গায় নিশ্চুপ নিশ্চল ভাবে দাঁড়িয়ে বা বসে থাকতে পারো যদি, তাহলে সে তোমার কিচ্ছু করতে পারবে না। ওই জন্যই মেয়েটা পালাতে গিয়েই মারা গেল। তার আগেও তো কতবার দেখেছিল, কিছু হয়নি। ঠিক কথা। কিন্তু আপনি এসব কথা জানলেন কি করে? সে অনেক কথা। আজ আমি উঠি, অনেকটা পথ যেতে হবে। বর্ষাকাল, কখন আবার ঝপ করে নেমে পড়বে বলা যায় না। খুব তাড়াতাড়ি আরেকদিন আসবো, সেদিন বলবো সে কথা। ওরে নরসিংহ রে বাবা, নে নে মোটর বাইকটা স্টার্ট দে রে বাবা। হ্যাঁ, দেরি করে লাভ নেই, হেঁটে হেঁটে ফিরবো আবার। যদি পথে কিছু অঘটন হয়। আরে ভিতর ডিম, ওটা মেয়ে মানুষে মরলে হয়। হেই এলাম সকলে। ফটিক, আসি রে, এই টাকাটা কাল দিচ্ছি। আরে ঠিক আছে, আমি আস্তে আস্তে গুটাই।